আজ 26শে আগস্ট 2025। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কথা বাড়াবো না, সোজা ক্লাসে। তো যেটা বলছিলাম, আফটার টু টেক মেডিকেশন, মনে রাখবেন আফটারটা হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, অর্থাৎ ভার্বের পার্টিসিপল হয়। এখানে ইনফিনিটিভ হয় না। তাহলে এই যে আফটার টু টেক, এখানে ভুল আছে আমাদের। এটা হবে আফটার টেকিং মেডিকেশন। এই প্রশ্নটি সলভ করার ফলে আমরা কিন্তু একটি নিয়ম সম্পর্কে জানতে পারলাম। সেটি হচ্ছে কি, যে আফটার হচ্ছে প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কিন্তু এই ব্যাপারটা জানেন, কিন্তু পরীক্ষার হলে ধরতে পারেন না। সেজন্য অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। পরেরটা আমরা দেখি। মনে রাখবেন তাহলে এখানকার সমাধানটা কি, যে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আপনারা যখন এই ক্লাসটা রিপিট করবেন, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য দেখবেন, ধৈর্য নিয়ে দেখতে হবে। খাতা কলম নিয়ে ক্লাসটা যখন মোবাইলে চালিয়ে দেবেন, দিয়ে খাতা কলম নিয়ে বসবেন, যখন যেটা নোট করতে হবে ওইখানে ভিডিওটা থামিয়ে দেবেন, দিয়ে সুন্দর করে নোট করবেন। ধৈর্য না থাকলে কোনো দিন কোনো কিছু অর্জন হয়? পরেরটা দেখি আমরা। ডেসপাইট অফ মেনি অ্যাটেম্পটস to introduce a universal language, the effort has made with very little success. আমাদের এত পড়ার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, বজ্র আটুনি ফোসকা গেরো, এটা ইংরেজিতে একটা, বাংলা একটা প্রবাদ আছে। যত বড় বাক্য, যত কঠিন বাক্য, তার তত সহজ সমাধান। দেখুন, ইনস্পাইটের পরে অফ বসে। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও। আবার ডেসপাইটের পরে অফ বসে না। ডেসপাইট মানেও সত্ত্বেও, ইনস্পাইট অফ মানেও সত্ত্বেও। কিন্তু মনে রাখতে হবে যে ইনস্পাইটের পরে অফ বসে, ডেসপাইটের পরে অফ বসে না। তাহলে এখানে যেহেতু অফ আছে, তাহলে এখানে কোনোভাবে ডেসপাইট বসতে পারে না। সুতরাং এ নম্বর অপশনটি ইনকারেক্ট। তাহলে আমাদের এইদিকে আর এত পড়ানোর দরকার কি, এত পড়ার কি প্রয়োজন আছে? পরেরটা আমরা চলে আসি। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, এটা গুরুত্বপূর্ণ যে, হি স্পিক্স উইথ দ্য ডিন বিফোর লিভিং ফর হিজ ভ্যাকেশন। খেয়াল করেন, ইট ইজ ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে সাবজাংটিভ করিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। সাবজাংটিভের নিয়মটা হচ্ছে, ইট ইজ এর পরে যদি সাবজাংটিভের যে অ্যাডজেক্টিভগুলো আছে, আমি বলে দিয়েছিলাম ম্যান্ডেটরি, অব্লিগেটরি, এইগুলা। আপনারা যারা জানেন না তাদেরকে আমি সাবজাংটিভ, আমাকে নক করবেন, আমি সাবজাংটিভ ক্লাসটা প্রয়োজনে আমি আপনাদেরকে দিয়ে দেব। তো সেটা যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট, আমি সহজ কথায় বলি, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ম্যান্ডেটরি, ইট ইজ অব্লিগেটরি, এই ধরনের ফ্রেজ যদি থাকে ইট ইজের পরে, এবং তারপরে যদি দ্যাট থাকে, এখানকার দ্যাট থাকাটা খুব ইম্পর্টেন্ট। দ্যাট না থাকলে কিন্তু সাবজাংটিভ ভার্বের বা অ্যাডজেক্টিভের কোনো মূল্য নেই। তাহলে এখানে দ্যাট যেহেতু আছে, তাহলে পরের ক্লজের যে সাবজেক্ট হি, সেটা যে টেন্সেই থাকুক, যে ফর্মেই থাকুক, সিঙ্গুলার ফর্ম থাকুক, প্লুরাল ফর্ম থাকুক, থার্ড পারসন থাকুক, যাই থাকুক না কেন, এখানে আমাদের মূল ভার্ব হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে। সহজ কথায় বলতে গেলে, সাবজাংটিভ ভার্বের পর বা সাবজাংটিভ অ্যাডজেক্টিভের পর দ্যাট থাকলে পরবর্তী ক্লজের সাবজেক্টের পর যে ভার্বটি থাকে, ওই ভার্বটি সর্বদাই বেস ফর্মে হয়। তাহলে এখানে স্পিক্স না হয়ে এখানে হওয়ার কথা ছিল স্পিক। যদিও হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে স্পিক্স হওয়ার কথা, কিন্তু ওই সাবজাংটিভের জন্য এখানে স্পিক হবে। এটি হচ্ছে উত্তর। তাহলে আমাদের দেখেন, সহজে আমরা এখানে পেয়ে যাচ্ছি, আমাদের এদিকে যাওয়াই লাগছে না। পরেরটায় চলে আসি আমরা। অয়েস্টার ফার্মিং। অয়েস্টার মানে হচ্ছে ঝিনুক, এক ধরনের ঝিনুক। অয়েস্টার ফার্মিং হ্যাজ বিন প্র্যাকটিস ইন মোস্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ফর মেনি ইয়ার্স। আচ্ছা, অয়েস্টার ফার্মিং মানে ঝিনুক চাষ, হ্যাজ বিন ড্যাশ। আচ্ছা, ঝিনুক চাষ প্র্যাকটিস করে নাকি ঝিনুক চাষকে প্র্যাকটিস করা হয়? তাহলে এই যে অয়েস্টার ফার্মিং, এটা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তখন তারপরে হ্যাজ বিন এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। কেন? তার কারণ এইখানে হ্যাজ বিনের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হলে এইটা তখন হবে প্যাসিভ, প্যাসিভ বাক্য। আর এটা যদি অ্যাক্টিভ বাক্য হতো, তাহলে এমন হতো, যদি এমন হতো, ফার্মার্স হ্যাজ বিন, সরি, ফার্মার্স হ্যাভ বিন
তাহলে এখানে হতো প্র্যাকটিসিং, তখন হতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এখানে হয়েছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। আপনারা যারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জানেন না, তারা দয়া করে একটু টেন্সগুলো একটু পড়ে নেবেন। আর যদি না পারেন তাহলে আমাকে একটু ইনবক্স করবেন। ভয়ের মানে লজ্জার তো কিছু নেই, কেউ তো দেখতেছে না। আমি প্রত্যেকের ইনবক্সে আবার টেন্সের ক্লাসগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। তো সে যাই হোক, তাহলে ওয়েস্টার ফার্মিং হ্যাজ বিন প্র্যাকটিসড, তাহলে এই বি নম্বরে আমাদের ভুল আছে। এখন আমি আপনাদেরকে এইগুলো চোখে আঙুল দিয়ে দিয়ে দেখাই দিচ্ছি, আপনারা এখন বুঝতেছেন, কিন্তু এটা আপনারা পারবেন না। কেন পারবেন না? কারণ আপনারা প্র্যাকটিস করবেন না। যখন বাড়িতে প্র্যাকটিস করবেন, আজকেই করবেন, অনেকগুলো করবেন, তাহলে কি হবে জানেন? তখন মনে হবে যে ওহো, এরকম একটা কথা তো স্যার বলেছিল, তাহলে নিশ্চয়ই এটা এমন হবে। এই যে প্রবণতা, এই প্রবণতাই আপনাকে ভালো করতে সাহায্য করবে। আর আমি তো আপনাদেরকে সব সময় সাপোর্ট দিই। আপনারা মোটামুটি রাত 10টা পর্যন্ত বা 10:30 পর্যন্ত, মোটামুটি 10টা পর্যন্ত আপনারা আমার কাছে সকাল 8টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত যত খুশি আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। তবে একবারে একের বেশি একাধিক প্রশ্ন করা যাবে না। আপনি একটা প্রশ্ন করবেন, সেটার উত্তর দেওয়া হয়ে গেলে আরেকটা করবেন, কিন্তু একাধিক প্রশ্ন একবারে করা যাবে না। 3-4টা দিয়ে বলবেন যে এই 3-4টা প্রশ্নের উত্তর দেন, এটা করা যাবে না। একটা করে প্রশ্ন দিতে হবে, এতে গুরুত্ব বৃদ্ধি পায়। পরেরটায় আসি আমরা, এটা আসি। হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যান্ড ডিসমিসড ফ্রম দ্য পোস্ট অন দ্য সেম ডে। হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যান্ড ডিসমিসড ফ্রম দ্য পোস্ট অন দ্য সেম ডে, মানে কি? অর্থাৎ তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, অ্যান্ড ডিসমিসড এবং বরখাস্ত করা হয়েছিল, ফ্রম দ্য পোস্ট অর্থাৎ ওই পদ থেকে, অন দ্য সেম ডে একই দিনে। তাহলে এখন এখানে ভুল কোথায় আছে, আর কেনই বা ভুল আছে? আমি কিন্তু এখানে ভুল পাইনি। হি ওয়াজ অ্যাপয়েন্টেড, এখানে অ্যাপয়েন্টেডে কোনো ভুল নেই। বানানটা ঠিক আছে নাকি এটা দেখে নেন। APPOINTED, হি ওয়াজ অ্যাপয়েন্টেড অর্থাৎ তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, অ্যান্ড ডিসমিসড এবং বরখাস্ত করা হয়েছিল। আমি এটাতে কোনো ভুল খুঁজে পেলাম না। তারপরে উচ্চতর গবেষণার জন্য আমি এটা মাথায় রাখলাম। আচ্ছা, পরেরটা আমরা আসি। হি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন বিকজ হি স্টাডিড হার্ডলি। দেখেন, হি কুড নট ডু ওয়েল, এখানে কোনো ভুল নেই। হি কুড নট ডু ওয়েল, তিনি ভালো করতে পারলেন না। ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় তিনি ভালো করতে পারলেন না। বিকজ, কারণ, হি স্টাডিড হার্ডলি, এই হার্ডলি শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ, কখনো কখনো, একেবারেই না। তাহলে এখানে হি স্টাডিড হার্ডলি এটা বলা যাবে না। কি জন্য? হি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন বিকজ হি স্টাডিড হার্ডলি। আচ্ছা, দূর, বারবার ছোট হয়ে যাচ্ছে। স্টাডিড হার্ডলি এইভাবে ব্যবহার করা যায় না, বলতে হয় হি হার্ডলি স্টাডিড, এটা বলা যেত। অর্থাৎ স্টাডিড, এই হার্ডলি শব্দটা সবসময় যে ভার্বকে মডিফাই করতে হয় ওই ভার্বের আগে বসাতে হয়। তার মানে এমন বলতে হতো, হি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তিনি পরীক্ষায় ভালো করতে পারলেন না। বিকজ, কারণ, হি হার্ডলি স্টাডিড, কারণ সে কদাচিৎই লেখাপড়া করেছে। এই জন্য স্টাডিড হার্ডলি এভাবে বলা যায় না, বলতে হয় হার্ডলি স্টাডিড। এটা মনে রাখবেন। হার্ডলি এখানে অ্যাডভার্ব, এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব, একে আমরা বলি ইনভার্সন। ঠিক আছে? তো যাই হোক, এটা আমাদের ওই স্টাডিডের আগে বসাতে হতো। এটা হলো আমাদের ভুল। এটা খুব সূক্ষ্ম একটা ভুল, পিন পয়েন্ট এরর। আচ্ছা, তারপরেরটা আমরা আসি, এখানে চলে আসি এটাতে। ফিমেলস আর ভিউড। ফিমেলস আর ভিউড মানে কি? মহিলাদেরকে দেখা হয়, এটাও কিন্তু প্যাসিভ সেন্টেন্স। তার মানে উই ভিউ ফিমেল, ব্যাপারটা এরকম যে আমরা মহিলাদেরকে দেখি, সেটা না বলে বলা হচ্ছে ফিমেলস আর ভিউড, অর্থাৎ মহিলাদেরকে দেখা হয় অ্যাজ ইনফেরিয়র টু মেলস, অর্থাৎ পুরুষদের থেকে নিকৃষ্ট। ইন নেশনস মানে জাতিগতভাবে, রুলড বাই, রুল বাই প্যাট্রিয়ার্কি, এখানে নো এরর,
অর্থাৎ এ বি সি ডি এবং ই এই তিনটার মধ্যে কোন জায়গায় ভুল আছে অথবা আদৌ কোনো ভুল আছে কিনা, এটা হচ্ছে আমাদের বিষয়। তো দেখেন ফিমেলস আর ভিউড, এটা এখানে কোনো ভুল নেই, প্যাসিভে করেছে। অ্যাজ ইনফেরিয়র, এই অ্যাজ ইনফেরিয়র টু মেলস, আচ্ছা টু মেলস ইন নেশনস রুলড বাই পার্টিসিয়ালি প্যাট্রিসিয়ারি। আচ্ছা এইখানে প্যাট্রিসিয়ার কি, সরি তো যাই হোক এইখানে তাহলে আমাদের এই টু মেলস ইন, আচ্ছা এইটা আপনাদের জন্য এখনো ইয়ে না, মানে কি বলবো, এখনো আপনাদের জন্য এটা উপযুক্ত না। তারপরেও আমি বলে দিচ্ছি যে কি প্রবলেম আছে, কিন্তু অনেকের জন্য এটা উপযুক্ত হবে না। আচ্ছা অ্যাজ ইনফেরিয়র, আমরা জানি ইনফেরিয়রটা হচ্ছে একটা ল্যাটিন কম্প্যারেটিভ। ল্যাটিন কম্প্যারেটিভ মানে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভগুলোর পরে টু বসে, ইনফেরিয়র টু, সিনিয়র টু, জুনিয়র টু, এরকম একটা নিয়ম আছে। তাহলে ফিমেলস আর ভিউড অ্যাজ ইনফেরিয়র টু মেলস ইন নেশনস। আচ্ছা এই ইন নেশনসটা হবে না, এখানে হবে টু মেলস থ্রু নেশনস রুলড বাই প্যাট্রিয়ার্কি। তাহলে এইখানে আমাদের সি নাম্বারটাতে আমাদের ভুল আছে, অতএব সঠিক উত্তর হবে আমাদের সি। এখানে কিন্তু ই এর মতো দেখাচ্ছে, মূলত এটা হবে সি। আচ্ছা এরপরেরটা আসি আমরা। আই প্রিফার টি দ্যান কফি ইন দ্য মর্নিং। একটু আগে আমরা বললাম যে কিছু ল্যাটিন কম্প্যারেটিভ আছে যেইগুলোর পরে টু বসে সবসময়, যেমন প্রিফার, তারপরে জুনিয়র, সিনিয়র, হ্যাঁ এরকম, তারপরে ইনফেরিয়র, এইগুলোর পরে কিন্তু সবসময় আমাদের টু বসে। এখানে আমাদের বসেছে দ্যান, তাহলে এইখানে দ্যান বসবে না, এখানে আমাদের বসবে টু। এই যে দ্যানের জায়গায় টু বসবে। পরেরটা আমরা দেখি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখানে ভুল কি দেখেন, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই বাক্যে কোনো ভুল নেই। কেন ভুল নেই? এই বাক্যটার মানে হচ্ছে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। এখানে দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই। বাট মানে হচ্ছে এখানে বাট কিন্তু প্রিপোজিশন অর্থে ব্যবহৃত হয়েছে, এটা কিন্তু কনজাংশন অর্থে নয়। কিভাবে? দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই হু ডাজন্ট লাভ হার চাইল্ড, সরি এটা বাটটা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আমি একটু ভুল বলে ফেলেছি, এখানে বাটটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে হু ডাজন্ট লাভ হার চাইল্ড, অর্থাৎ এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে এখানে কোনো ভুল নেই, নো এরর। ঠিক আছে, এই সেন্টেন্সে কোনো ভুল নাই। দেখেন 3 নম্বরটা বলছে দ্য পিকচার, এখানে দ্য পিকচারের এটা আলাদা যাবে, হ্যাঁ পিকচার এই হ্যাজটা আলাদা যাবে আর হ্যাং আলাদা যাবে। তো এখানে এই যে প্রত্যেকটা নিচে দাগ দিয়ে দিয়েছে, আবার এখানে এ বি সি ডি এমন দিয়ে দিয়েছে, তার মানে পিকচার হলো এ, হ্যাজ হলো বি, সি হলো হাং আর অন হচ্ছে ডি, এভাবে। আর ই হলো নো এরর। তো এর মধ্যে কোনটা হবে সেটা এখন খেয়াল করতে হবে। দ্য পিকচার হ্যাজ হাং অন দ্য ওয়াল। দেখেন ছবি কখনো নিজে নিজে ঝোলে না, ছবিকে ঝোলানো হয়। তাহলে ছবিকে যদি ঝোলাতে হয় তাহলে এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে আমাদের বাক্যটি প্যাসিভ করতে গেলে দুইভাবে করা যাবে। একটা হলো দ্য পিকচার হ্যাজ বিন হাং অন দ্য ওয়াল, এভাবে করা যাবে, অথবা দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল। তো যেহেতু এখানে হ্যাজ আছে, আমরা হ্যাজ বিনটাই মনে রাখবো। যদি ওরা ওয়াজ করেছে, ওয়াজ করলেও হবে, তাতে সমস্যা নেই। অর্থাৎ পিকচারকে ছবিটাকে দেয়ালে ঝোলানো হয়েছে, অথবা ছবিকে দেয়ালে ঝোলানো হয়েছিল। তাহলে এখানে হ্যাজ বিন দিলেও হবে, অথবা ওয়াজ দিলেও হবে, একই কথা। তাহলে এইটা হচ্ছে আমাদের প্যাসিভের ব্যাপার। এখন আপনারা যারা অ্যাক্টিভ আর প্যাসিভ বোঝেন না, তাদেরকে আমি কিভাবে এইগুলা করাবো বলেন? তাহলে আপনাদেরকে অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্পর্কে জানতে হবে, আর অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্পর্কে জানতে হলে আমাকে আবার নক দিতে হবে। মূল ব্যাপারটা হচ্ছে আমরা যখন প্রশ্ন সলভ করতে যাব তখন আমাদের প্রচুর সমস্যার সামনে এসে দাঁড়াবে, তখন আমাদের প্রয়োজনে আমাদের এক একটা জিনিস জানতে হবে। অঙ্কের সাথে ইংরেজির পার্থক্যটাই হলো এই, ইংরেজি এত কঠিন হলো এই জন্যই যে একটা ইংরেজি সেন্টেন্স
মানে পারতে গেলে গ্রামারের বিভিন্ন ধরনের রুল মাথায় রাখতে হয়, কিন্তু আপনি লাভ ক্ষতির অঙ্ক করতে যাবেন শুধুমাত্র বেসিক কয়েকটা নিয়ম জানলে আপনার হয়ে গেল। ওরকম সুদ কষার অঙ্ক করতে গেলে ওরকম হয়ে গেল, বীজগণিতের উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে ওইরকম হয়ে গেল। তার মানে অঙ্কের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ফরম্যাট জানা থাকলে বাকি অঙ্কগুলো করা যায়, ইংরেজির ক্ষেত্রে সেটা হয় না। সেই জন্য ইংরেজি বেশি বেশি প্র্যাকটিস করতে হয়, যাতে রুলসগুলো মাথার ভিতর থেকে হারিয়ে না যায়। পরেরটায় চলে আসি আমরা। আই নিড টু বাই সাম ইকুইপমেন্টস। আই নিড টু বাই সাম ইকুইপমেন্ট। মনে রাখবেন, ইকুইপমেন্ট হচ্ছে এমন একটা নাউন যে নাউনের কখনো প্লুরাল হয় না, অর্থাৎ ইকুইপমেন্টস বলা যায় না। যদিও এখানে সাম আছে, কিন্তু এখানে ইকুইপমেন্টস বলা যাবে না। যেমন সাম ফার্নিচার্স বলা যাবে না, ফার্নিচার, ইকুইপমেন্ট এইগুলো যদিও মনে হয় যেন কি বলে কাউন্টেবল, কিন্তু এগুলো প্রকৃতপক্ষে আনকাউন্টেবল এবং এগুলোর সাথে কখনো এস বাই এস যোগ করা যাবে না। এটা তাহলে একটা নিয়ম আমরা জানলাম। তাহলে আই নিড, আমার প্রয়োজন, কি প্রয়োজন? টু বাই সাম ইকুইপমেন্ট। তাহলে এখানে তো কোনো সমস্যাই নেই, কোথাও কোনো সমস্যা নেই, অতএব আমাদের এখানে নো এরর। আচ্ছা, এরপরেরটাই কি হবে দেখি। হি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন বিকজ হি স্টাডিড হার্ডলি। ওই যে ওই একই কথা, ওই যে হার্ডলি, ওই হার্ডলিটা আগে আসবে। পরেরটা বলছে কি, দ্য ইয়াঙ্গার ইউ আর দ্য ইজি ইট টু লার্ন। দেখেন এই বাক্যটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি থেকে এসেছে। এই নিয়মটা হলো এরকম, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। আমি বিষয়টা বুঝিয়ে বলি, দেখেন একটু আমি বুঝিয়ে বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা কখনো হয়তো ক্লোজ আপের একটা অ্যাডভার্টাইজ দেখেছেন যে কাছে এসো, কাছে এসো, প্রতি নিঃশ্বাসে তোমাকে চাই আরও কাছে। হ্যাঁ, এরকম একটা ক্লোজ আপের অ্যাডভার্টাইজ ছোটোবেলায় বা বড়োবেলায় যে কোনো টাইমে দেখেছেন। ওখানে লাস্টে একটা ডায়লগ বলে, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা দাঁড়ান, আমরা অ্যাডভার্টাইজটা দেখে আসি, একটু পড়াশোনার ভিতরে বিনোদনেরও দরকার আছে, এই জন্যই তো ক্লাস করতে হয়। আচ্ছা, আরেকবার তাহলে বলে দিই, রেকর্ড হয়ে যাক। এখানে দেখেন দি এর পরে ইয়ঙ্গার আছে, অর্থাৎ এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তাহলে এই যে পরে আরেকটা দি আছে, এই দি এর পরেও এটা কম্পারেটিভ ডিগ্রিতে হবে, অর্থাৎ ইজিয়ার হবে এটা। ঠিক আছে, এটা। আচ্ছা, তাহলে পরেরটা দেখি আমরা। টেক দিস মেডিসিন অ্যান্ড ইউ উইল সুন কাম অ্যাবাউট। আচ্ছা, কাম অ্যাবাউট বলে কিছু নেই, কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা। তাহলে এখানে ভুল করেছে, কাম অ্যাবাউট বলে এটা হবে না, এটা হবে কাম রাউন্ড। কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। আচ্ছা, তারপরেরটা কি হবে দেখি। আই ইউজ টু বি কিন। কিনের পরে অফ হয় না, কিনের পরে টু হয়, অথবা কিনের পরে অন হয়। তো এখানে আমাদের দেখতে হবে, তাহলে ভুল হচ্ছে আমাদের এখানে। ঠিক আছে, এই জায়গায় অফ তো হবেই না, অন হবে অথবা টু হবে। তাহলে কিন টু অথবা কিন অন। এখন টু হয় কখন? যখন কিন টু মানে সূক্ষ্ম হয়, তখন হয় কিন টু। আর যখন কোনো বিষয়ের উপরে হয় তখন হয় কিন অন। তাহলে এখানে যেহেতু সায়েন্টিফিক সাবজেক্টস আছে, অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের উপর হবে, সেই জন্য এখানে হবে অন। আর যদি এখানে সূক্ষ্ম ব্যাপার হতো তাহলে এখানে হতো টু। পরেরটায় চলে আসি আমরা। নো সোনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন হ্যাড লেফট। মনে রাখবেন, নো সোনারের পরে দুইটা যদি পাস্ট টেন্স থাকে, তাহলে নো সোনারের সাথে যে লাগোয়া যে ক্লজটা থাকে ওইটা হয় পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে নো সোনার হ্যাড হি রিচড, এটা তাহলে ঠিক আছে, এটাতে কোনো ভুল নেই। তাহলে পরের ক্লজটা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, এইটা তো আর বলা যাবে না, তাহলে বলতে হবে দ্য ট্রেন লেফট, এইটা বলতে হবে। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে এইখানে আমাদের ভুল আছে। এই এখন 9:30 বাজে,